একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। পাঠ শিরোনাম, প্রথম অধ্যায়, বাংলাদেশের কৃষি, এগ্রিকালচার অফ বাংলাদেশ। দ্বিতীয় পরিচ্ছেদ, বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, সোর্স অফ এগ্রিকালচার ইনফরমেশন অ্যান্ড সার্ভিস অফ বাংলাদেশ। এই পরিচ্ছেদ অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত। এই পরিচ্ছেদের শিখন ফল, বাংলাদেশে কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বর্ণনা করতে পারব। বাংলাদেশে কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো চিহ্নিত করতে পারব। বাংলাদেশে কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎসের ভূমিকা বিশ্লেষণ করতে পারব এবং নিকটবর্তী একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করতে পারব। আসো আমরা শুরু করি। প্রথমেই কৃষির ধারণা, কনসেপ্ট অফ এগ্রিকালচার। কৃষি কি বা কৃষি কাকে বলে? এগ্রিকালচার শব্দটি দুটি ল্যাটিন শব্দ, এগার, যার ইংরেজি প্রতিশব্দ সয়েল অথবা ল্যান্ড, বাংলা হলো মাটি অথবা জমি, এবং আরেকটি ল্যাটিন শব্দ কালচারা, যার ইংরেজি ওয়ার্ড কাল্টিভেশন, বাংলা হলো চাষাবাদ। এই শব্দের সমন্বয়ে গঠিত। অতএব আমরা বলতে পারি জমি চাষ করে ফসল উৎপাদন করাকে এগ্রিকালচার বা কৃষি বলে। কিন্তু যখন পরীক্ষা আসবে তখন এইভাবে লিখতে হবে, বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞানের আলোকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন, উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও সম্প্রসারণ ইত্যাদির প্রযুক্তিবিদ্যাই হল কৃষি, অর্থাৎ ফসল উৎপাদনের কৌশল এবং কিভাবে আস্তে আস্তে উৎপাদন বাড়ানো যায় সেসব বিষয়। ফসল উৎপাদন করার পরে সেগুলো প্রক্রিয়াজাতকরণ, যেমন আমাদের বিভিন্ন ফল থেকে জুস, জ্যাম, জেলি এগুলো তৈরি করার প্রক্রিয়া। এরপরে ফসলের সংরক্ষণ, আমরা ধান, গম এগুলো উৎপাদন করলাম, যাতে সেগুলো ভালো থাকে সেজন্য কিভাবে রাখবো, কোথায় রাখবো, এসব বিষয়কে সংরক্ষণ বলা হয়। এরপরে আসে বাজারজাতকরণ, এগুলো বাজারে বিক্রি করা, আর সম্প্রসারণ, এই বিষয়গুলো মানুষের দোরগোড়ায় ছড়িয়ে দেয়া, পৌঁছে দেয়া। এই সবগুলোর প্রযুক্তিবিদ্যাই হলো কৃষি। এবার বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। কৃষি খবরাখবর, সংবাদ, নতুন বিষয়, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ বার্তা, এই সবগুলো হচ্ছে কৃষি তথ্য। আর বাংলাদেশের কৃষির উন্নয়নের জন্য কৃষির তথ্য ও সেবা অপরিহার্য। কৃষি প্রযুক্তি কৃষকের কাছে হস্তান্তর, কৃষকদের উদ্বুদ্ধকরণ ও কৃষির প্রচার প্রসার কৃষির অবাধ তথ্য প্রবাহের উপর নির্ভরশীল। কৃষকের কাছে যত দ্রুত এবং সঠিক তথ্য যাবে, আমাদের কৃষি তত সমৃদ্ধি লাভ করবে। বাংলাদেশে কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির অনেকগুলো উৎস আছে। আমরা এখন সেই উৎসগুলো কি সেগুলো দেখব। প্রথমেই অভিজ্ঞ কৃষক, 2 নম্বর কৃষক বিদ্যালয় বা ফার্মার্স স্কুল, 3 নম্বর কৃষক সভা ও উঠোন বৈঠক, 4 নম্বর উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, 5 নম্বর উৎস কৃষি তথ্য সার্ভিস ও সম্প্রসারণ অফিস, 6 নম্বর বেসরকারি সংস্থা বা এনজিও, 7 নম্বর কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, এবং 8 নম্বর হলো ইন্টারনেট, যার মাধ্যমে সহজেই কৃষক তার তথ্য পেয়ে থাকেন। এখন আমরা এগুলো আলোচনা শুরু করব। আজকের লেকচারে আমরা কিছু পয়েন্ট আলোচনা করব, বাকিগুলো ইনশাআল্লাহ পরের লেকচার আলোচনা করা হবে।
প্রথমে আসে অভিজ্ঞ কৃষক, ইংরেজিতে বলা হয় এক্সপেরিয়েন্সড ফার্মার্স। কৃষির উৎপত্তি এবং ইতিহাস থেকে জানা যায় পৃথিবীতে মানুষের যে পদচারণার সূচনা লগ্ন, সেখান থেকেই মানুষ কৃষি উৎপাদন করছে। কৃষকের কৃষিকাজের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান যুগ যুগ ধরে বংশ পরস্পরায় স্থানান্তর হয়ে আজ পর্যন্ত এসেছে। অনেক কৃষক সারা জীবন কৃষিকাজে নিয়োজিত থেকে অভিজ্ঞতা অর্জন করেন, আর অভিজ্ঞ কৃষকের কাছ থেকে অনেক কৃষক জ্ঞান এবং তথ্য নিয়ে উপকৃত হন। জ্ঞানী কৃষকদের প্রাকৃতিক কৃষি বিজ্ঞানী বলা হয়। 14 শতকে খনা নামের এক মহিলা কৃষকের রচিত কৃষি বিষয়ক উপদেশমূলক বচন বা বাণী দ্বারা আজও কৃষকরা উপকৃত হচ্ছেন। খনা উনি ফসল, মাছ, পশু পাখি পালন, বৃক্ষরোপণ সহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে উপদেশমূলক বাক্য বলেছেন। এসব বাক্য মেনে চললে উপকার পাওয়া যায়। ওনার সহস্রাধিক বচন রয়েছে, এর মধ্যে আমরা কয়েকটা উল্লেখ করছি। শোনো শোনো চাষি ভাই, সার না দিলে ফলন নাই। 14 শতকেও খনা অনুধাবন করেছিলেন ভালো ফলন পেতে হলে জমিতে সার দিতে হবে। উনি আরেকটা বচন বলেছেন, গাছ গাছালি ঘন রবে না, গাছ হবে তাতে ফল হবে না। অর্থাৎ বেশি ঘন করে গাছ রোপণ করা যাবে না। যদি সেটা করা হয় তাহলে গাছের বৃদ্ধি হবে, অঙ্গজ বৃদ্ধি হবে, পত্রপল্লব হবে, কিন্তু ফুল এবং ফল হবে না। এই স্লাইডে দুজন অভিজ্ঞ কৃষকের ছবি দেখানো হয়েছে। একজন হলেন হরিপদ কাপালি, আরেকজন হলেন অভিজ্ঞ কৃষক আব্দুল আজিজ। এদের সম্পর্কে আমরা একটু পরেই জানব। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের কৃষক আব্দুল আজিজ। তার 8 একর জমি বিভিন্ন রকম ফল গাছ, ভেষজ গাছ, ফসল সহ প্রাকৃতিক উপাদানে ভরা। নিজে এগুলো চাষ করে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেন। আর হরিপদ কাপালি, যার বাড়ি ঝিনাইদহে, তিনি একজন বৃদ্ধ কৃষক। তিনি প্রাকৃতিকভাবে ধান বাছাই করে একটা নতুন জাত উদ্ভাবন করেছেন, যে ধানের নাম দেওয়া হয়েছে হরিধান। নাটোরের খোলাবাড়িয়া গ্রামের আফাজ পাগলা ভেষজ গাছ অর্থাৎ ঔষধি গাছের চাষাবাদ করে অভিজ্ঞ হয়েছেন। ওই গ্রামের প্রায় সবাই তার কাছ থেকে জ্ঞান ও তথ্য নিয়ে ভেষজ গাছের চাষ করছে। এই জন্য ওই গ্রামটির নাম দেওয়া হয়েছে ঔষধি গ্রাম। এ ধরনের আরো কিছু অভিজ্ঞ কৃষকের নাম আমরা এখানে উল্লেখ করছি। রাজশাহীর একজন কৃষক মঞ্জুর, তিনি স্ট্রবেরি চাষ করে সফলতা পেয়েছেন। ফেনীর সাজু উকিল, উনি মাছ চাষ করে সফলতা পেয়েছেন। পাবনার বাদশা মিয়া, উনি পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন। ওনাকে এখন পেঁপে বাদশা বলা হয়। পাবনার ময়েজ, উনি কুল চাষ করে, আমরা যে বাজারে বাউকুল, আপেল কুল দেখতে পাই, এগুলো চাষ করে সফলতা পেয়েছেন। যশোরের আয়ুব, উনি সবজি চাষ করে সফলতা পেয়েছেন। পাবনার জাহিদ, উনি গাজর চাষ করে বিখ্যাত হয়েছেন। কেতাব মণ্ডল, উনি লিচু চাষ করে প্রসিদ্ধি অর্জন করেছেন। সিলেটের জমির, উনি টমেটো চাষ করে সফলতা পেয়েছেন। সিলেটের আরেকজন সেলিম, উনি দেশি জাতের ধান চাষ করে প্রসিদ্ধ হয়েছেন। এ ধরনের অনেক কৃষক বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যারা কৃষিকাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যাদের কাছ থেকে কৃষকরা উপকৃত হচ্ছেন। তাদের কাছে রয়েছে কৃষি জ্ঞানের বিশাল ভান্ডার। এবার দ্বিতীয় উৎস, কৃষক বিদ্যালয় সমূহ বা ফার্মার্স স্কুল। কৃষক বিদ্যালয় কি? যে বিদ্যালয়ে কৃষকরা কৃষির তথ্য ও সেবা পায় তাকে কৃষক বিদ্যালয় বা ফার্মার্স স্কুল বলে। কৃষক বিদ্যালয়ের মাধ্যমে
কৃষকরা বিভিন্ন তথ্য সেবা পেয়ে থাকেন। কৃষক বিদ্যালয় মূলত 3 ধরনের হয়, যেমন সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম, সমন্বিত ফসল ব্যবস্থাপনা আইসিএম, আরেকটি হলো সমন্বিত খামার ব্যবস্থাপনা বা আইএফএম। এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষক বিদ্যালয়সমূহে প্রশিক্ষণ দেওয়া হয়। এই বিদ্যালয় থেকে প্রশিক্ষণ ক্লাস করার মাধ্যমে কৃষকরা কৃষি বিষয়ক তথ্য এবং সেবা পেয়ে থাকেন। আমরা এখানে কৃষক স্কুল বা কৃষক সভার 2টি ছবি দেখিয়েছি, যে তাদেরকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা অথবা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অথবা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অথবা অন্য কোনো অফিসিয়ালস তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। আইপিএম স্কুলে কৃষকদের উপকারী ও অপকারী পোকা চেনানো হয়। আমরা পোকা চিনি, আমরা জানি এর মধ্যে কিছু আমাদের ক্ষতি করে, আবার কিছু উপকারও করে থাকে। অনেক পোকা আছে যারা সরাসরি অপর পোকা খেয়ে জীবন ধারণ করে, যেমন লেডি বার্ড বিটল। তো পোকা দমনে আমরা এই ধরনের উপকারী পোকাকে ব্যবহার করতে পারি। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে যেখানে আমরা কেমিক্যালস বা রাসায়নিক দ্রব্য ব্যবহার না করেই পোকা দমন করতে পারি, যেমন হাত জাল ব্যবহার করা, ফেরোমন ফাঁদ ব্যবহার করা, পোকার ডিম নষ্ট করা ইত্যাদি। তো আইপিএমে এসব বিষয় শেখানো হয় যাতে রাসায়নিক দ্রব্যের উপর নির্ভরতা কমিয়ে স্বাস্থ্যসম্মতভাবে, পরিবেশসম্মতভাবে আমাদের রোগ এবং পোকা দমন করতে পারি। আইসিএম স্কুলে ফসল চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। আর আইএফএম স্কুলে খামারের কৃষি পণ্য উৎপাদন ও খামার পরিচালনা সম্বন্ধে কৃষকদের জ্ঞান দেওয়া হয়। এ তথ্য সমৃদ্ধ জ্ঞান তারা কৃষিকাজে সরাসরি বাস্তবে প্রয়োগ করতে পারেন। যদি এটা করা হয় তাহলে আমাদের কৃষি আরো বেশি সমৃদ্ধ হবে এবং উৎপাদন বাড়বে। আর এই স্কুলগুলো পরিচালনা করে থাকে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস। তাদের আরো কিছু কার্যক্রম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের 335টি উপজেলায় কৃষক মাঠ স্কুল স্থাপন করেছেন। এই স্কুলগুলোতে ফসলের ব্যবস্থাপনা কলা কৌশলের উপর কৃষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য একদল কৃষক কৃষানীকে অনানুষ্ঠানিকভাবে হাতে কলমে পুরো মৌসুম ব্যাপী মাঠ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। একটি বিদ্যালয়ের মাধ্যমে 50 জন কৃষক কৃষানীকে একটি মৌসুমের পুরো সময় ধরে 20টি অধিবেশনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ কোনো ফসল চাষে যে সময় লাগে 3 মাস বা 4 মাস, ওই পুরো সময় ধরে ওই ফসল চাষের কৌশল 20টি অধিবেশনের মাধ্যমে এই 50 জন কৃষক কৃষানীকে শিখিয়ে দেওয়া হয়। এর মধ্যে মহিলাদের জন্য 4টি, পুরুষ ও মহিলাদের যৌথ 5টি এবং পুরুষদের জন্য 11টি অধিবেশনের ব্যবস্থা করা হয়। প্রতিটি অধিবেশনের সময়কাল হয় 3 থেকে 4 ঘন্টা। এখান থেকে আর কি বিষয় শেখানো হয়? প্রশিক্ষকদের কাছ থেকে তত্ত্বীয় ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে কৃষকরা একাকী বা দলীয়ভাবে পরীক্ষা প্লট ও প্রদর্শনী প্লট স্থাপন করে সংশ্লিষ্ট বিষয়ে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে থাকে। পরীক্ষা প্লট এবং প্রদর্শনী প্লট এগুলো আমরা পরে শিখব। এই কৃষক বিদ্যালয়ের শিক্ষাদানের পদ্ধতি হলো পারস্পরিক অংশগ্রহণমূলক করে শেখা, দেখে শেখা, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শেখা ও আবিষ্কার প্রক্রিয়ায় শেখা। এতে সুবিধা হলো এই প্রক্রিয়ায় বয়স্ক কৃষকরাও খুব ভালোভাবে শিখতে পারেন এবং নতুন কিছু আবিষ্কার বা শেখার আনন্দে প্রশিক্ষণের প্রতি আগ্রহ বাড়ে। সারা দেশে মোট 11,470টি কৃষক মাঠ স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে। এই প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে অন্যান্য কৃষকরাও তথ্য এবং সেবা পেয়ে থাকে। এখন আমরা আলোচনা করব এই কৃষক বিদ্যালয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো কি।
কৃষক বিদ্যালয়ে কৃষকরা কৃষির তথ্য ও সেবা পায়, যার মাধ্যমে তারা উপকৃত হন এবং কৃষিকাজে বাস্তবে প্রয়োগ করতে পারেন। এখানে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়, হাতে কলমে উন্নত প্রযুক্তি শেখানো হয়। কৃষকরা এই প্রশিক্ষণের জ্ঞান নিজের জমিতে প্রয়োগ করে কৃষিকে উন্নত করতে পারে। তারা কৃষির বিভিন্ন সমস্যার সমাধান পান। প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে অন্যান্য কৃষকরাও তথ্য এবং সেবা পেয়ে থাকেন। তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় যেন তারা সহজে এটা আত্মস্থ করতে পারেন। কৃষকের ও প্রশিক্ষকদের মধ্যে অভিজ্ঞতার বিনিময় হয়। আমাদের তৃতীয় উৎস কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তির, সেটি হলো কৃষক সভা ও উঠোন বৈঠক, ফার্মার্স মিটিং অ্যান্ড কোর্টইয়ার্ড মিটিং। আমরা জানি কাকে কৃষক সভা বলা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে সভা বা বৈঠক করে থাকে তাকে কৃষক সভা বা উঠোন বৈঠক বলে। অর্থাৎ একটা জিনিসকে দুইটা নামে ডাকা হয়। কেন দুইটা নাম আমরা একটু পরে দেখব। সভাটি যদি ইউনিয়ন পরিষদে অথবা হাট বাজারের গ্রোথ সেন্টারে করা হয় তখন সেটাকে কৃষক সভা বলা হয়। আর যদি সভাটি কৃষকের বাড়ির উঠোনে করা হয় তখন সেটাকে উঠোন বৈঠক বলা হয়। দুটি বৈঠকের লক্ষ্য এবং উদ্দেশ্য একই, শুধু স্থানটা ভিন্ন। খুব জরুরি প্রয়োজনে উঠোন বৈঠক করা হয়। কৃষকের বাড়ির উঠোনেই বৈঠক ডেকে তাদেরকে জরুরি প্রয়োজন সম্পর্কে অবহিত করা হয়। এখানে আমরা দুইটা সভার ছবি দেখিয়েছি। কৃষক সভা বা কৃষক প্রশিক্ষণ এটা গ্রোথ সেন্টারে বা কক্ষের ভিতরে হচ্ছে, আর উঠোন বৈঠক দেখো কৃষকের বাড়ির উঠোনে করা হচ্ছে। কৃষকরা বসে আছেন আর প্রশিক্ষক মহোদয় উনি কথাবার্তা বলছেন। কৃষক সভা এবং উঠোন বৈঠকের উপর আরো কিছু কথা। ফসল চাষাবাদ মৌসুম শুরুর আগে অথবা মাঝে মাঝে অথবা প্রতি মাসের নির্দিষ্ট তারিখে কৃষক সভা করা হয়। এর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো হচ্ছে নতুন প্রযুক্তি হস্তান্তরে উদ্বুদ্ধ করা, নেক্সট কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দেয়া, কৃষকদের করণীয় প্রচার প্রসার সম্প্রসারণ সহ কৃষি সংশ্লিষ্ট বিষয়ে কৃষকদের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা অথবা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ মত বিনিময় করেন। আমাদের কি ধারণা যে একটা প্রযুক্তি কৃষককে বললে সে গ্রহণ করবে? অতটা সহজ নয়। তাকে প্রযুক্তি গ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। এটা গ্রহণ করলে কি লাভ, গ্রহণ না করলে কত লোকসান, কত ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এই বিষয়গুলো কৃষককে বোঝানোর পর দেখানোর পর তখন সে নতুন প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ হয়। তো এই সভা এবং উঠোন বৈঠকের মাধ্যমে এই বিষয়টা কৃষককে বোঝানো হয়। এছাড়াও হঠাৎ যদি কোনো সমস্যা হয়, যেমন ধান খেতে পোকার আক্রমণ অথবা কোনো ফসলে অন্য কোনো রোগ বা পোকার আক্রমণ, তখন তাৎক্ষণিক উঠোন বৈঠক করা হয় ফসলের মাঠে। ওই সমস্যা প্রতিকারে করণীয় সম্পর্কে কৃষককে অবহিত করা হয়। এই সভাগুলো আয়োজন করে থাকে উপজেলা কৃষি অফিস। দেশের সব উপজেলার প্রতিটি গ্রামের কৃষকদের নিয়ে কৃষক সভা করা হয়। কৃষক সভায় 50 থেকে 60 জন কৃষক অংশগ্রহণ করেন। উঠোন বৈঠক যেহেতু কৃষকের বাড়ির উঠোনে হয়, সেখানে একটু কম সংখ্যক কৃষক 25 থেকে 30 জন কৃষক অংশগ্রহণ করে থাকেন। আর এদেরকে সংগঠিত করে থাকেন আমাদের উপজেলায় যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, ওনারা এই কৃষকদের সংগঠিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি প্রয়োজনে কৃষকদের তথ্য প্রদানের জন্য যে কোনো সময় উঠোন বৈঠক করা হয়ে থাকে। এখন আমরা দেখব এই কৃষক সভা এবং উঠোন বৈঠকের মধ্যে আর কি কি পার্থক্য আছে। এই পার্থক্যটা ইম্পর্ট্যান্ট, অনেক সময় পরীক্ষা আসে। কৃষক সভা
প্রতি মাসে যে কোনো তারিখে বা নির্দিষ্ট তারিখে করা হয়। আর উঠোন বৈঠক একটি জরুরি প্রয়োজনে যে কোনো সময় কৃষকের উঠানে করা হয়। কৃষক সভায় 50 থেকে 60 জন কৃষক উপস্থিত থাকে, আর উঠোন বৈঠকে 25 থেকে 30 জন কৃষক উপস্থিত থাকেন। কৃষক সভা উপজেলা কৃষি অফিস বা ইউনিয়ন পরিষদ অথবা হাট বাজার অথবা স্কুলে করা হয়। আর উঠোন বৈঠক কৃষকের বাড়িতে হয় বা সরেজমিনে মাঠে করা হয়। কৃষক সভা মৌসুম শুরুর আগে অথবা মাঝে মাঝে করা হয়। আর উঠোন বৈঠক কোনো জরুরি প্রয়োজনের সময় করা হয়। কৃষক সভা তথ্য প্রদান, প্রযুক্তি হস্তান্তর, প্রচার প্রসার এবং কৃষকদের সমস্যা সমাধান করা হয়। আর উঠোন বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ, রোগ পোকা দমন ইত্যাদি বিষয়ে জরুরি করণীয় নিয়ে আলোচনা করা হয়। কৃষক সভা সকল গ্রামে বা ব্লকে হয়। উঠান বৈঠক যেখানে প্রয়োজন সেখানে হয়। এখানে একটা বিষয় আসছে ব্লক, কয়েকটা গ্রাম মিলে একটা ব্লক তৈরি করা হয়। অনেক সময় ওই ব্লকের কৃষকদের নিয়ে কৃষক সভা করা হয়। চতুর্থ উৎস কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, এগ্রিকালচার এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রথমে জেনে নেই কৃষি শিক্ষা কি, এগ্রিকালচার এডুকেশনটা কি। বিজ্ঞানের যে শাখায় ফসল, পশু, মাছ, হাঁস মুরগি, বৃক্ষ ইত্যাদি কৃষি বিষয়ে যাবতীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা হয় তাকে কৃষি শিক্ষা বলে। এখন আমরা দেখব কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল। এখন আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কৃষি বিষয়ে শিক্ষা বা জ্ঞান অর্জন করে বাস্তবে প্রয়োগ করলে দেশের কৃষি পণ্যের উৎপাদন বাড়বে। দেশের খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ সকল মৌলিক চাহিদা পূরণ হবে। এখন আমরা কৃষির প্রয়োজনীয়তাগুলো কি সেগুলো সংক্ষেপে বর্ণনা করব। প্রথমেই ফসলের উন্নত চাষ পদ্ধতি জানা যায়। প্রতিনিয়ত চাষ পদ্ধতি উন্নত হচ্ছে, তো এই বিষয়গুলো কৃষি শিক্ষার মাধ্যমে জানা যায়, শেখা যায় এবং কৃষকের কাছে সেই জ্ঞান সম্প্রসারণ করা যায়। এরপরে ফসলের জাত উদ্ভাবন সম্বন্ধে জ্ঞান অর্জন হয়। আমাদের বর্ধিত জনগোষ্ঠীর চাহিদা মেটাতে প্রতিনিয়ত উৎপাদন বাড়াতে হচ্ছে, এজন্য প্রয়োজন উন্নত জাতের উদ্ভাবন। কৃষি শিক্ষার মাধ্যমে নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করা হচ্ছে এবং এই জ্ঞান কৃষি শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। ফসল, পশু, হাঁস মুরগি ও মাছের গবেষণা সম্বন্ধে জানা যায়। ফসলের মতো আমাদের অন্যান্য যে সেক্টরগুলো আছে, পশু, হাঁস মুরগি ও মাছ, সেগুলো নিয়ে গবেষণা করার বিষয় এখানে পড়ানো হয়। ভূপ্রকৃতি, জলবায়ু, কৃষি মৌসুম সম্বন্ধে জানা যায়। তাহলে কোন মৌসুমে কোন ফসল উৎপাদন করা হবে সেই বিষয়গুলো সঠিকভাবে নির্বাচন করা সম্ভব হবে। মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করার উপায় জানা যায়। উর্বরতা কি? মাটিতে প্রয়োজনীয় পুষ্টি সঠিক পরিমাণে বিদ্যমান থাকাকে মাটির উর্বরতা বলে। তো এই বিষয়গুলো এখানে পড়ানো হয়। মাটির বুনট, সংযুতি ও অম্লত্ব সম্বন্ধে জানা যায়। বুনট হলো মাটিতে বালি, পলি ও কর্দম কণার আনুপাতিক হার। সংযুতি হলো মাটির গঠন, আর অম্লত্ব হলো মাটিতে পিএইচ এর মান। তো এগুলোর উপর ফসলের ফলন নির্ভর করে, ফসল নির্বাচন নির্ভর করে। 7 নম্বর, গাছের পুষ্টি উপাদানের কাজ ও অভাবজনিত লক্ষণ সম্বন্ধে জানা যায়। আমরা জানব যে গাছ 17টি পুষ্টি উপাদান গ্রহণ করে। এই পুষ্টি উপাদানগুলো নির্ধারিত কাজ আছে। যদি কোনো পুষ্টি উপাদানের ঘাটতি থাকে তো অভাবজনিত লক্ষণ দেখা যায়। এই বিষয়গুলো কৃষি শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি। জৈব ও অজৈব সার সম্বন্ধে জানা যায়। সেচের উন্নত পদ্ধতি ও কার্যকারিতা বৃদ্ধি সম্বন্ধে জানা যায়। আমরা জানি ফসল উৎপাদনের জন্য সেচ অপরিহার্য, তো
তো সেচের বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে যেটা বেশি কার্যকর সেটা ব্যবহার করলে আমাদের লাভ হবে। তো ইত্যাদি বিষয় সম্পর্কে এখান থেকে আমরা জানতে পারি। গাছের রোগ ও পোকা দমনের পরিবেশ সম্মত উপায় জানা যায়। আমরা শুরুর দিকে একটু বলেছি IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। তো এগুলোতে রাসায়নিক দ্রব্য কম ব্যবহার করে অথবা ব্যবহার না করে পোকা দমনের চেষ্টা করা হয়। এখানে কিছু কৃষি যন্ত্রপাতি বা কৃষি প্রযুক্তির আমরা ছবি দিয়েছি। ট্রাক্টর, এরপরে বীজ বপন যন্ত্র। আগে কিন্তু ট্রাক্টর ছিল না, কৃষকরা দেশি লাঙ্গল দিয়ে গরু দিয়ে চাষাবাদ করত, যেটা অনেক সময় সাপেক্ষ ছিল এবং কষ্টকর ছিল। এখন ট্রাক্টর দিয়ে অতি অল্প সময়ের মধ্যে কৃষক অনেক জমি চাষ করতে পারেন। নিচের ছবিগুলো বীজ বপন যন্ত্র। আগের দিনে কৃষকরা ঝুড়িতে ফসল নিয়ে হাত দিয়ে ছিটিয়ে বপন করত, ফলে সমানভাবে বীজগুলো পড়তো না, কোথাও চারা বেশি হতো, কোথাও কম হতো, পরে আবার এগুলো পাতলাকরণের প্রয়োজন হতো। কিন্তু বীজ বপন যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব এবং নির্দিষ্ট গভীরতায় বীজ বপনের কৌশল কৃষক শিখতে পারছে। এখানে ধান কাটার যন্ত্র, ধান হারভেস্ট করার যন্ত্র দেখানো হয়েছে, যেগুলো কৃষিকাজকে অনেক সহজ করে দিয়েছে। এর পরের যে গুরুত্ব আছে কৃষি শিক্ষা, সেটা হলো বীজ উৎপাদন কৌশল জানা যায়, অঙ্গজ উপায়ে চারা উৎপাদন শেখা যায়। আমরা স্কুলে শিখেছি যে ফল গাছের চারা অঙ্গজ উৎপাদন করলে মাতৃ গাছের গুণাগুণ বজায় থাকে। তো এইসব বিষয় শেখা যায়। ফসলের উন্নত চাষাবাদ পদ্ধতি ও ফলন বৃদ্ধির উপায় জানা যায়। আমরা সামনে পড়ব ধান চাষের নিবিড় পদ্ধতি বা SRI, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। এরকম নতুন নতুন পদ্ধতি আসছে যেখানে উপকরণ কম ব্যবহার করে ফলন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। শস্য, শাকসবজি, ফুল ও ফল সংরক্ষণের কৌশল শেখা যায়। আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখবো যে আমাদের সংরক্ষণের ভাবে অনেক আলু বা অনেক সবজি পচে যাচ্ছে। তো এগুলো সংরক্ষণ করা যায়, তাহলে পচবে না, কৃষক ক্ষতিগ্রস্ত হবে না, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না, এসব বিষয় শেখানো হয়। বৃক্ষ উৎপাদন ও ব্যবস্থাপনার উপর জ্ঞান অর্জন করা যায়। গবাদি পশুর জাত উন্নয়ন করা শেখা যায়। আমরা জানি আমাদের দেশের হাঁস মুরগি, গবাদি পশু এগুলোর ফলন খুবই কম। তো এই দেশি জাতের সাথে বিদেশ উন্নত জাতের সংমিশ্রণ ঘটিয়ে আমরা উন্নত জাত তৈরি করতে পারি, এসব বিষয় শেখা যায়। গবাদি পশু হাঁস মুরগির উন্নত লালন পালনের উপর জ্ঞান অর্জন করা যায়। গবাদি পশু হাঁস মুরগিও মাছের সুষম খাদ্য তৈরি করা শেখা যায়। 19 নম্বর পয়েন্ট, গবাদি পশু হাঁস মুরগি ও মাছের রোগ দমনের উপায় জানা যায়। এরপরে শেষ পয়েন্ট, মাছ চাষের উন্নত পদ্ধতি সম্বন্ধে জানা যায়। এর অনেকগুলো বিষয় আমরা উচ্চ মাধ্যমিকে সংক্ষেপে শিখব, আর অনেক বিষয় উচ্চ ডিগ্রি যেখানে দেওয়া হয়, স্নাতক স্নাতকোত্তর, সেখানে শেখা হয়। বাড়ির কাজ তোমাদের কৃষক মাঠ স্কুলের কার্যক্রম বিশ্লেষণ করে শ্রেণী শিক্ষককে জমা দেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।